শুরু করতে চলেছি আজকের আরও একটি নতুন গল্প, সোনালি পাড়ের রহস্য। সমরেশ বসু। গোগলের স্কুলের গ্রীষ্মের ছুটি পড়েছে। গোগলের বাবাও কয়েকদিন ছুটি নিলেন। খুবই গরম পড়েছে, কোথাও একটু বেড়াতে যাওয়া হবে। কোথায় যাওয়া যায়? গরমে তো দার্জিলিং, কালিম্পং, শিলং এরকম কোনো ঠান্ডা জায়গায় বেড়াতে ভালোই লাগে, কিন্তু উপায় নেই। গোগলের মায়ের ঠান্ডা গরমে ইনফ্লুয়েঞ্জার মতো হয়েছিল। ডাক্তার বলেছেন পাহাড়ে উঠলে বুকে সর্দি লেগে যেতে পারে। তাই পুরীতে সমুদ্রের ধারে যাওয়াই ঠিক হলো। সেটাও মন্দ না। গোগল কাশ্মীর গিয়েছে, কিন্তু সমুদ্র কখনো দেখেনি। কেবল ছবিতেই সমুদ্র দেখেছে। চোখের সামনে সেই বিশাল ঢেউ দেখতে পাবে ভেবে ওর আনন্দ যেরকম হলো, একটু ভয়ও হলো। তাই ও বাবাকে জিজ্ঞেস করলো, সমুদ্রের ঢেউ আমাদের কাছে এগিয়ে আসবে না? বাবা বললেন, দূর বোকা, যত দূর এগিয়ে আসার তত দূরই আসবে, তার বেশি না। আমরা ধারে বসে ঢেউ দেখব, আবার চানও করব। গোগল জোরে মাথা নেড়ে বলল, না না, আমি চান করব না, ডুবে যাব। বাবা হেসে বললেন, ডুববে কেন? আমি তো তোমাকে ধরে রাখব, তোমার মাথার ওপর দিয়ে ঢেউ চলে যাবে। গোগল অবাক হলো। বাবার কথা যেন ওর পুরোপুরি বিশ্বাস হলো না। তাই বাবার চোখের দিকে একবার তাকিয়ে দেখল। বাবা অনেক সময় ঠকাবার জন্য মজাও করে, অনেক কথা বলেন যা সত্যি না, কিন্তু বাবা তো মিথ্যে কথা বলেন না। ও বলল, তাই আবার কখনো হয় নাকি মাথার ওপর দিয়ে ঢেউ চলে যাবে? বাবা বললেন, কেন হবে না? তোমাকে আমি ধরে থাকব, যেই ঢেউটা আসবে অমনি ডুব দেব, আর আমাদের মাথার ওপর দিয়ে ঢেউ চলে যাবে। বাবার কথা শুনে গোগলের যেমন কেমন একটা ধাঁধা লেগে যাচ্ছে। আসলে ও তো কখনো সমুদ্রে নামেনি, ঢেউয়ের জলে চান করেনি, তাই ও ব্যাপারটা বুঝতে পারছে না। বলল, তাহলে তো আমরা ডুবেই যাব। বাবা আবার হেসে উঠলেন, বললেন, ডুববো কেন? ডুব দিয়েই উঠে পড়ব, তার মধ্যেই ঢেউটা আমাদের মাথার ওপর দিয়ে চলে যাবে। তবে হ্যাঁ, তুমি তো কখনো ঢেউয়ের জলে ডুব দাওনি, সেজন্য তোমার নাকে মুখে একটু জল ঢুকে যেতে পারে। তাতে আর কি হবে, একটু না হয় সমুদ্রের নোনা জল পেটে যাবে। ব্যাপারটা গোগলের মোটেই সুবিধের মনে হচ্ছে না। ও অবশ্যই ছুটির দিনে বাবার সঙ্গে লেক ক্লাবে সুইমিং পুলে সাঁতার শিখতে যায়। পা দাপানো ছাড়া এখনো কিছুই করতে পারে না। তাহলেও দু একবার ছোটোখাটো ডুব দিতে গিয়ে ওর নাকে মুখে জল ঢুকে গিয়েছে, আর নাকে মুখে জল ঢুকে গেলে বেশ কষ্ট হয়। সেজন্যেই ব্যাপারটা ওর কাছে বিশেষ সুবিধার মনে হচ্ছে না। তার ওপরে বাবার সমুদ্র বলে কথা, ওর কাছে বিশেষ সুবিধার মনে হচ্ছে না। তার ওপরে বাবার বললেন, কি গোগলবাবু, তুমি ভয় পেয়ে গেলে? গোগল আমতা আমতা করে ঢোক গিলে বলল, না, ভয় পায়নি, কিন্তু নাকে মুখে জল ঢুকে গেলে খুব খারাপ লাগে। বাবা বললেন, ঠিক আছে, আমরা আজ রাত্রের গাড়িতেই তো যাচ্ছি, কাল সকালে সমুদ্রে নামলেই তুমি ব্যাপারটা বুঝতে পারবে। গোগল মাথা ঝাঁকিয়ে বাবার কাছ থেকে চলে গেল। পাশের ঘরে গিয়ে ওর বইয়ের সুটকেস খুলে একটা ছবির বই বের করে সমুদ্রের ছবি দেখতে লাগলো, আর ভাবতে লাগলো সমুদ্র ওকে বেশ ভাবিয়ে তুলেছে। পরের দিন পুরীতে পৌঁছে সমুদ্রের ধারে যে গাড়িতে গোগলদের থাকবার কথা, সে বাড়িতে যাবার পথেই সমুদ্র দেখে গোগল একেবারে শুধু জল আর জল, আর জলের রং যে এমন নীল হয়, আর জল যে একেবারে সেই দূরে আকাশের গায়ে গিয়ে মিশে যায়, ছবি দেখেও গোগল তা কল্পনা করতে পারেনি। অবশ্যই এটা ঠিকই, ছবিতে দেখা আর বাস্তবে চোখে দেখা দুয়েতে অনেক তফাৎ। গোগল আরও দেখল কি বিশাল ঢেউ আছড়ে পড়ছে, সাদা ফেনা ছড়িয়ে পড়ছে, কিন্তু তার মধ্যেই কত লোক ঝাঁপিয়ে পড়ে চান করছে,
আনন্দে হাত তুলে নাচছে, হাসছে, চিৎকার করছে। কোনো ভয় নেই। এমনকি গোগলের মতো ছেলেরাও ঢেউয়ের গায়ে ঝাঁপ দিচ্ছে। শুধু তাই না, গোগল দূরের সমুদ্রে অনেকগুলো নৌকা দেখতে পেয়ে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, নৌকাগুলো ওখানে গেল কেমন করে? বাবা বললেন, কেমন করে আবার? জেলে মাঝিরা স্রোতের টানে নৌকা নিয়ে মাছ ধরতে গেছে। গোগলের মনে ভয় অনেকখানি কেটে গেল। এত লোকজনকে চান করতে দেখে আর জেলেদের মাছ ধরা দেখে বুঝতে পারল ও যতটা ভয় পেয়েছিল ততটা ভয় পাওয়ার কিছু নেই। গোগলদের থাকবার জন্য সমুদ্রের ধারে একটা বাড়ি আগেই ঠিক করা হয়েছিল। গোগলের বাবার বন্ধুর বাড়ি। বেশ ছোটোখাটো ছিমছাম একতলা বাড়ি। দুটো বড় বড় শোবার ঘর, খাটে পরিষ্কার বিছানা পাতা, বসবার ঘরের সোফা সেট ঝকঝকে সাজানো। গোগলরা পৌঁছাতেই মাঝবয়সী কালো মতো একটি লোক ছুটে এসে হাত জোর করে কপালে ঠেকিয়ে বাবাকে বলল, আমার নাম গৌরাঙ্গ। আপনাদের আসার কথা বাবু আমাকে চিঠি লিখে জানিয়েছেন। বলে গৌরাঙ্গ গোগলের মাকেও কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে বলল, আসুন মা, ভেতরে আসুন, আমি মালপত্র সব তুলে দিচ্ছি। গৌরাঙ্গের পেছনে পেছনে ঘোমটা দিয়ে মুখখানি ঢেকে একটি বউ এলো। ততক্ষণে গৌরাঙ্গ গোগলের গাল টিপে আদর করে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি দাদা ভাই? গৌরাঙ্গের কালো কালো মোটা আঙুলের আদরটা গোগলের তেমন ভালো লাগলো না। বলল, গোগল। গৌরাঙ্গ বলল, গোগল? বাহ, বেশ সুন্দর নাম। গোগলের তাড়াতাড়ি শুধরে দিয়ে বলল, গোগল না, গোগল। বাবা বললেন, ঠিক আছে গোগল, ওটা পরে শুধরে দিলেও হবে। তারপরে বাবা গৌরাঙ্গের দিকে ফিরে বললেন, গৌরাঙ্গ, আমিও তোমার সাথে মালপত্র তুলি। গৌরাঙ্গ একেবারে হা হা করে উঠল, ছি ছি বাবু, আপনি আবার মালপত্র তুলবেন কি? আমি আর আমার বউ সব তুলে ফেলেছি। আপনি মা, ঠাকুরন আর দাদাভাইকে নিয়ে বসবার ঘরে গিয়ে বসুন। আমি চায়ের জল চাপিয়ে দিয়েছি। জল খাবার এখনই হয়ে যাবে, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। লোকটির কথাবার্তা গোগলের বেশ ভালো লাগলো। বসার ঘরে এসে বাবা মাকে বললেন, তুমি তো হোটেলে উঠতেই চাইছিলে, এমন কি মনে হচ্ছে? এটা কি খুব খারাপ? মা বললেন, এখন কি আর বুঝতে পেরেছিলাম? বাড়িটা সমুদ্রের ধারে, এত সুন্দর, আর দুজন কাজের লোক আছে। বলে মা একটা সোফায় এলিয়ে বসলেন। বাবা শর্টের বুকের বোতাম খুলে দিলেন, সুইচ টিপে পাখা খুলে দিলেন। কিন্তু গোগলের এসব দেখবার অবকাশ নেই। ও দেখছে সমুদ্র, শুধু বসবার ঘরের থেকে না, যে ঘরেই যায় সব ঘর থেকেই সমুদ্র দেখা যায়। সেখানেও সমুদ্রের জলে অনেকে চান করছে, তবে খুব বেশি ভিড় নেই। বাড়িটার সামনেই দু তিনটে ঝাউ গাছ। গোগলের বারান্দা থেকে নেমে সমুদ্রের দিকে বাড়িটা এগিয়ে গেল। কাছে যেতে একটু ভয় ভয় করলেও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। আস্তে আস্তে ভয় কেটে গেল। দেখলো বাবার কথাই ঠিক, ঢেউয়ের জল আছড়ে পড়ছে, এগিয়ে আসছে, আবার সরে যাচ্ছে। ক্রমে গোগলের মনে উত্তেজনা এলো। সমুদ্রে চান করার জন্য ব্যস্ত হয়ে উঠল। গোগলকে তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। জলখাবার খাওয়ার একটু পরেই বাবা মা দুজনেই সাঁতারের পোশাক পরে নিলেন, যাকে বলে সুইমিং কস্টিউম। গোগল মাকে আগে কখনো সুইমিং কস্টিউম পরতে দেখেনি। আজ দেখে খুব ভালো লাগলো। মাকে ঠিক বিলেতি ক্যালেন্ডারের মতো ছবির মতো দেখাচ্ছে, কেবল জাল দিয়ে বাঁধা চুলের গোছাটা ছাড়া। ও মায়ের কোমর জড়িয়ে ধরে বলে উঠল, মা, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। মা ওকে জড়িয়ে ধরে বললেন, সত্যি? গোগল বলল, হ্যাঁ গো মা, সত্যি। মা হেসে বললেন, তোকে আর তোর বাবাকেও সুন্দর দেখাচ্ছে। তারপর জলে নেমে গোগলের আনন্দ আর ধরে না। ভয় একবারে কেটে গেল। মাথার ওপর দিয়ে ঢেউ চলে যাওয়া কাকে বলে তা দেখলো। নাকে মুখে জল ঢুকে কাশি পেল ঠিকই, তা এমন কিছু না। ওর আর জল থেকে উঠতেই ইচ্ছা করে না, তবু উঠতেই হলো এক সময়।
গোগল দুপুরবেলা ওর মায়ের সঙ্গে খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু একটু পরেই ওর ঘুম ভেঙে গেল। সমুদ্রের গর্জন ওর কানে আসছে। ও আর কিছুতেই শুয়ে থাকতে পারল না। দেখল মা অঘরে ঘুমোচ্ছেন। ও আস্তে আস্তে খাট থেকে নেমে অন্য শোবার ঘরে গিয়ে দেখল বাবাও ঘুমোচ্ছেন। বাড়ির উঠানের এক পাশে আলাদা ঘর, সেখানে গৌরাঙ্গ থাকে। তার ঘরের দরজা বন্ধ। গোগল বাড়ির বাইরে গিয়ে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ালো। মনে হলো এখন যেন সমুদ্রটা একটু দূরে সরে গিয়েছে, কিন্তু গর্জনের শব্দ একই রকম। গোগল বাদিকে তাকিয়ে দেখল দূরে দূরে কয়েকটা বাড়ি রয়েছে, কিছু ঝাউ গাছ, তেঁকাটা মনসা, কোথাও বা কেয়া গাছের ঝোপ। এই দুপুরে এদিকটা বেশ, পায়ের নিচে বালি এখন গরম। ওর খালি পায়ে তাঁত লাগছে, তাই ছায়া বেঁধে পায়ে পায়ে এগোলো। একটা বাড়িরও দরজা জানলা খোলা নেই, কয়েকটা মাত্র বাড়ি, তাও বেশ দূরে দূরে। গোগল হঠাৎ থমকে দাঁড়ালো। একটু দূরেই ছাই রঙের একটা পুরনো বাড়ি, দরজার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে, ট্রাউজার আর শার্ট পরা। বাবার থেকেও বেশ লম্বা চওড়া, ফর্সা লোকটির চোখে চশমা। লোকটা কেমন করে আশেপাশে তাকিয়ে দেখছে, যেমন লুকিয়ে কিছু করতে হলে আশপাশে দেখে নেয় সেই রকম। গোগল লুকিয়ে কিছু করলে আগে যেমন দেখে নেয় মা কোথায় আছে, লোকটা গোগলকে দেখবার আগেই ও একটা ঝাউ গাছের আড়ালে সরে গেল। লোকটা বেশিক্ষণ দাঁড়ালো না, আশপাশে চারিদিকে দেখে নিয়ে বাড়িটার মধ্যে ঢুকে গেল। লোকটিকে দেখে বেশ ভদ্রলোক মনে হলো। দূরে থেকে দেখলেও সে যে দেখতে বেশ সুন্দর, গোগল তা বুঝতে পারল। কিন্তু লোকটা ওরকম ভাব করছিল কেন? গোগল সেদিকে যাবে নাকি যাবে না তা ভাবল। বড়রাও অনেক সময় লুকোচুরি খেলেন, কিন্তু যে লোকটি ছাই রঙের বাড়িটার মধ্যে ঢুকে গেল তার হাবভাব মোটেই খেলার মতো নয়। গোগলের কৌতূহল হলো, ভাবল দেখি তো লোকটাকে আর দেখা যায় কিনা। ও একবার নিজেদের বাড়িটার দিকে পিছন ফিরে দেখে নিল, তারপর পায়ে পায়ে ছাই রঙের বাড়িটার দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখলো দরজা বন্ধ। লোকটা নিশ্চয়ই ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। গোটা বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা। গোগল কি দরজাটা ঠেলে দেখবে ভিতর থেকে বন্ধ করেছে কিনা? ভাবতেই গোগলের মনটা দমে গেল। অচেনা লোকের বাড়িতে ও কোনোদিন ঢোকে না, না ডাকলে কারোর বাড়িতে যেতে নেই। কিন্তু লোকটার ওরকম ভাবভঙ্গি দেখে গোগলের কৌতূহল হচ্ছে, তা না হলে ওর কিছুই মনে হতো না। কত লোকেই তো বাড়ির দরজার সামনে দাঁড়ায়, গোগলের কি তাতে কিছু মনে হয়? কিছুই না। গোগল সমুদ্রের দিকে একবার দেখলো, আশপাশেও দেখলো, কেউ কোথাও নেই। গোগল কৌতূহল চাপতে পারছে না। ও বন্ধ দরজাটা ঠেলে দেখলো, ভিতর থেকে বন্ধ। গোগল সরে এলো, খানিকটা দূরে গিয়ে পাঁচিলের ধারে ধারে বাড়িটার চারপাশে ঘুরে দেখল। বাড়িটার পিছন দিকে যেদিকে লোক চলাচলের রাস্তা, সেদিকে আর একটা দরজা রয়েছে। এ দরজাটাও বন্ধ মনে হচ্ছে। তবু গোগল একবার ঠেলে দেখল। ঠেলতেই দরজাটা একটু ফাঁক হয়ে গেল। এ দরজাটা খোলা, কিন্তু পরের বাড়িতে কি না বলে কয়ে ঢোকা উচিত? বাড়ির মধ্যে যারা আছে তারা যদি রাগ করে, যদি গোগলকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়? ছি ছি, গোগলের ভাবতেই লজ্জা করছে। মা শুনলে নির্ঘাত কান মুলে দেবে, বাবাও ভুরু কুচকে তাকাবেন। যাক, দরকার নেই ঢুকে। তবু দরজার ফাঁক দিয়ে গোগল একবার ভিতরে উকি দিয়ে দেখল, কেউ নেই। উঠানে অল্প বালি আর আগাছায় ভরা। কয়েক ধাপ সিঁড়ির ওপরে খোলা বারান্দা। বারান্দায় একটা লম্বা বেঞ্চ দেওয়াল ঘেঁষে রয়েছে। মনে হয় পোড়ো বাড়ি, লোকজন নেই। বারান্দার দুদিকে দুটো দরজা রয়েছে, দুটোই বন্ধ। সামনের দিকের জানালাও বন্ধ। কিন্তু সেই লোকটি তো নিশ্চয়ই ভিতরে আছে, হয়তো আরও কেউ আছে। গোগল ফিরে যাবার জন্য মুখ ঘোরাতে যাবে, ঠিক এ সময়েই খুট করে একটা শব্দ হলো। দেখলো একটা দরজা খুলে ঘরের ভিতর থেকে সেই লোকটি বেরিয়ে এলো। এসে বারান্দার সিঁড়ির সামনে দাঁড়িয়ে চারিদিক দেখতে দেখতে দরজার দিকে তাকালো। গোগল চট করে মুখটা সরিয়ে নিতেই দেখতে পেল লোকটি উঠোনে নেমে আসছে।
ও আর সেখানে দাঁড়ালো না, এক ছুটে ঘুরে একেবারে সমুদ্রের দিকে চলে গেল। কিন্তু গোগলের কৌতূহল কমল না, আরও বাড়ল। লোকটার ভাবভঙ্গি কেমন অদ্ভুত। ও দূর থেকে বাড়িটাকে দেখল। সামনের বন্ধ দরজা খুলে লোকটা আবার বেরোয় কিনা খানিকক্ষণ দেখল, বেরোচ্ছে না। গোগলের সমুদ্রের ধারের দিকে এগিয়ে গেল। ডান দিকে তাকিয়ে দেখল একটু দূরেই সমুদ্রের ধারে লোকজনের ভিড় বাড়ছে। ও এ সময়ে শুনতে পেল দূর থেকে গৌরাঙ্গ ডাকছে, দাদা ভাই, এই যে দাদা ভাই, বাড়ি এসো। বলতে বলতে গৌরাঙ্গ এগিয়ে আসতে লাগলো। গোগল দেখলো ওদের বাড়ির বসবার ঘরের সামনের বারান্দায় বাবা আর মা দুটো চেয়ারে পাশাপাশি বসে আছেন। গোগল খানিকটা এগোতেই গৌরাঙ্গ ওর সামনে এসে পড়ল। জিজ্ঞেস করলো, কোথায় গেছিলে দাদা ভাই? আমি যে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। গোগল ছাই রঙের বাড়িটার দিকে আঙুল তাক দিয়ে বলল, ও বাড়িটার কাছে গেছিলাম। গৌরাঙ্গ বলল, ভাই তা ভালো, আমি ভাবলাম তুমি বুঝি একলা একলা সমুদ্রের ধারে চলে গেছো। গোগল জিজ্ঞাসা করলো, ও বাড়িটায় কে আছে? গৌরাঙ্গ বলল, কেউ নেই বলেই তো জানি। যাদের বাড়ি তারা অনেক কাল আসে না, কেউ ভাড়াও নেয় না, কেউ দেখাশোনাও করে না। সামনের উঠানে এক বুক বালি জমে আছে। গোগল বলল, বাহ, তা কি করে হবে? আমি যে দেখলাম একজন লোককে ওই বাড়িতে ঢুকতে এবং দরজা বন্ধ করে দিতে। গৌরাঙ্গ জিজ্ঞেস করলো, কী রকম লোক বলো তো? আমাদের মতন কোনো লোক? গোগল বলল, না না, দেখতে খুব সুন্দর, শার্ট প্যান্ট পরা একজন লোক, চোখে চশমা আছে। গৌরাঙ্গ সহজভাবেই বলল, তাহলে কেউ হয়তো ভাড়া নিয়ে এসছে। খাট আলমারি তো কিছুই নেই। তবে বাড়িটায় যা হাল, ভদ্রলোকেরা থাকবে কেমন করে কে জানে। গোগল বাড়ির সামনে এসে পড়ল। বারান্দায় উঠতে না উঠতেই মা একটু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় গেছিলি তুই? না বলে কয়ে। গোগল বলল, কাছেই তো ঘুরছিলাম, আমার ঘুম আসছিল না। তুমি আর বাবা তো ঘুমোচ্ছিলে। মা বললেন, তাই তুমি এই অচেনা জায়গায় ঘুরতে বেরিয়ে গেলে? তোমার পোড়া চোখে তো ঘুম নেই। গোগল বাবার দিকে তাকালো। বাবা ঠোঁট টিপে হাসছেন, একটু চোখের পাতাও কাঁপালেন। গোগলও বাবাকে একটু ইশারা করলো। মা রাগ করলেই গোগল ওর বাবার সঙ্গে একটু চোখে চোখে ইশারা করে, যার অর্থ হলো মা এখন রেগে আছেন, এখন কোনো কথা নয়। মা কিন্তু সবই দেখতে পান। এমন সময় আর হাত বাড়িয়ে গোগলকে ধরতে গিয়ে বললেন, তবে রে দুষ্টু, দেখবি? গোগল বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে, খিলখিল করে হেসে উঠল। বাবাও হেসে উঠলেন, তারপরে মা হাসলেন। গৌরাঙ্গ একটা ছোট্ট টেবিলের সামনে বসিয়ে দিয়ে গেল, তারপরে ট্রেতে চা বানিয়ে নিয়ে এলো আর গোগলের জন্য দুধ। গোগল বলে, জানো বাবা, ওখানে একটা ছাই রং বাড়ির সামনে একটা টকটকে ফর্সা লোককে দেখলাম, কেমন করে চারিদিক দেখছিল, তারপর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাবা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, কেমন করে আবার দেখছিল? গোগল বলল, মনে হলো লোকটা যেন লুকিয়ে কিছু করছেন। বাবা বললেন, তুমি তো ওরকম অনেক কিছুই দেখতে পাও। মা বললেন, এখন দুধটা খেয়ে নাও তো, আমরা জামা কাপড় বদলে এক্ষুনি সমুদ্রের ধারে বেড়াতে বেরোবো। গোগলের এখনও দুধ খেতে হলেই যত ঝামেলা। বলল, আমার যে খিদে পায়নি। মা বললেন, তাহলে খেয়ে নাও, আমাদের বেরিয়ে ফিরতে দেরি হবে, তখন খিদে পেয়ে যাবে। গোগল জানে দুধ খেতেই হবে, খেতেই হলো। তারপরে বাবা মার সঙ্গে সমুদ্রের ধারে বেড়াতে চলল। বেড়াতে গিয়ে মায়ের সঙ্গে অনেক ঝিনুক কুড়োলো। পরের দিন সকালে জলখাবার খেয়ে সমুদ্রে চান করতে যাবার আগে খানিকটা সময় পাওয়া গেল। গোগল আবার পায়ে পায়ে হেঁটে গেল সেই ছাই রং বাড়িটার সামনে। এদিকটা সবসময় ফাঁকা, লোকজন নেই। গোগল দেখল সমুদ্রের দিকের দরজাটা বন্ধ। ও দরজাটার কাছে গেল। পুরনো দরজা, কিন্তু এখনও বেশ মজবুত আছে। গোগল খুঁজে দেখল দরজায় কোনো ছিদ্র আছে কিনা। এক জায়গায় কড়ার কাছে ছোট একটা ছিদ্র আছে। গোগল নিচু হয়ে সেই ছিদ্রের ভেতর দিয়ে দেখল। গৌরাঙ্গ যা বলেছিল ঠিক তাই,
উঠোনটা উঁচু, বারান্দার সামনে বালিতে ভরে গিয়েছে। পিছনের উঠোনে এরকম বালি নেই। গোগল দেখলো বারান্দা ফাঁকা, দরজা জানালা সব বন্ধ। গোগলের খুব অবাক লাগলো। লোকটা সবসময় দরজা জানলা বন্ধ করে থাকে কেন? একা থাকে নাকি? কি দেখছো খোকা? পিছনে মোটা গলার স্বর শুনেই গোগল চমকে পিছন ফিরে তাকালো। দেখলো সেই লোকটি মানে বেশ ভদ্রলোক, ফর্সা চেহারার, সত্যি সুন্দর। সাদা ট্রাউজার আর শার্ট একটু ময়লা দেখাচ্ছে, চোখে চশমা। গোগল ভয় পেয়েছে, লজ্জাও পেয়েছে। ওর মুখ লাল হয়ে উঠল। বলল, এমনি বাড়ির ভিতরটা দেখছিলাম। লোকটির চোখ দুটো যেন একটু লাল, আর এমনভাবে গোগলের চোখের দিকে তাকালো, ওর কেমন ভয় লাগলো। লোকটি বলল, কেন বলো তো? গোগল বলল, এমনি। লোকটি আর খানিকক্ষণ গোগলের চোখে চোখ রেখে বলল, কারোর বাড়ির ভেতরে কি এরকম উকি মেরে দেখতে আছে? গোগল ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে বলল, না। লোকটি বলল, তবে আর দেখো না। তুমি কোন বাড়িতে থাকো? গোগল আঙুল দিয়ে ওদের বাড়িটা দেখিয়ে দিল। লোকটি আবার জিজ্ঞাসা করলো, বেড়াতে এসেছো? হ্যাঁ। কোথা থেকে? কলকাতা থেকে। লোকটি বলল, ঠিক আছে, আর একটা কথা বলে দিই, এ বাড়িতে একটা ভূত আছে। যখন তখন ওরকম উকিঝুঁকি মেরো না। গোগলের দুচোখ গোল হয়ে উঠল। বলল, ভূত? লোকটি বললে, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। গোগল যেন ভূতের থেকেও লোকটার চোখের দিকে তাকাতে ভয় পাচ্ছে বেশি। তবু বলল, তাহলে আপনি থাকেন কেমন করে? ভয় করে না? লোকটি হেসে বলল, না, আমি ভয় পাই না। বলে লোকটা আস্তে আস্তে সরে গেল। গোগলও বাড়ির দিকে যেতে যেতে পিছন ফিরে দেখল লোকটি প্রাচীরের আড়ালে চলে গেল। লোকটা বেরোলো কোথা দিয়ে? নিশ্চয়ই পিছনের দরজা দিয়ে। ও তাড়াতাড়ি দৌড়ে রাস্তার দিকে গেল, যেখান দিয়ে পিছনের দরজাটা দেখা যায়। দেখতে পেল লোকটি ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। গোগল এখনো যেন ওর বুকের ধকধকানি শুনতে পাচ্ছে। লোকটির চোখ দুটো যেন কেমন, তাকালেই বুকের মধ্যে কেমন যেন হয়ে ওঠে। কিন্তু ভূত? সত্যি ভূত আছে নাকি বাড়িটার মধ্যে? ভাবতেই ও ছুটে গেল নিজের বাড়ির দিকে। গিয়েই বাবাকে সব কথা বলল। মা অন্য কোথাও ছিলেন, বাবা কি একটা বই পড়ছিলেন। সব শুনে বললেন, বেশ তো, ভদ্রলোক যখন বলেছেন ভূত আছে, তুমি আর ওখানে যেও না। গোগল আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ভূত কি সত্যি আছে নাকি বাবা? বাবা বললেন, কি জানি, আমি তো কোনোদিন দেখিনি। তবে তোমার মা তো প্রায়ই জুটি বুড়ির কথা বলে, সেরকম কিছু থাকলেও থাকতে পারে। গোগল বাবার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, কিন্তু বাবা মুখ নামিয়ে বই পড়ছেন। গোগলের কাছে জুটি বুড়ি ব্যাপারটা এখন অস্পষ্ট। কখনো মনে হয় মা ভয় দেখাবার জন্য বলেন, আবার কখনো মনে হয় সত্যিও হতে পারে। তবে জুটি বুড়িরা না খেলে না ঘুমালে দুষ্টুমি করলে শুধু ঘাড় মটকাতে আসে। ভূতও কি তাই? বাবা বললেন, চলো এখন আমরা সমুদ্রে চান করতে যাব। সমুদ্রে চান করতে যাবার খুশিতে ভূতের ব্যাপারটা মাথা থেকে চলে গেল। আবার সেই দুপুর। গোগলের কিছুতেই ঘুম আসতে চায় না। এদিকে মা ঘুমিয়ে পড়েছেন, বাবাও অন্য ঘরে ঘুমাচ্ছেন। গোগল আর থাকতে না পেরে উঠে পড়ল। আস্তে আস্তে বাইরে বাড়িতে এসে দাঁড়ালো। খাঁ খাঁ দুপুর। ছাই রঙের বাড়িটার দিকে একবার তাকিয়ে দেখল। লোকটার কথা মনে পড়ল। মনে হলো লোকটা সত্যি কথা বলেনি। ভূতের সঙ্গে আবার কেউ থাকতে পারে নাকি? ভাবতে ভাবতে গোগলের সেই বাড়িটার দিকেই গেল। পাঁচিলের ধার দিয়ে ঘুরতে ঘুরতে দেখল দুটো দরজাই বন্ধ। গোগলের কিন্তু বাড়িটার 3 দিক দেখেছে, আর একটা দিক দেখেনি। সেদিকটায় ছোট বড় অনেকগুলো ঝাউ গাছের জটলা। গোগল এবার সেদিকটাই গেল। অবাক হয়ে দেখল পাঁচিলের এক জায়গায় অনেকখানি ভাঙা, ঠিক যেন সুড়ং মতো। অনায়াসে একজন মানুষ ঢুকে যেতে পারে। গোগল একটু ভাবল, ঢুকবে কি ঢুকবে না। ভূত বা জুটি বুড়ি কি সত্যি আছে? ও নিচু হয়ে ভাঙা দিয়ে ভিতরের দিকে দেখল। পিছনের আগাছা ভরা উঠোনটা দেখা যাচ্ছে। উঠোন আর বারান্দার অনেকখানি দেখা যাচ্ছে। উঠোনে এক জোড়া শালিকও ঘুরে বেড়াচ্ছে। গোগল ভাঙা পাঁচিলের সুড়ং দিয়ে উঠোনের মধ্যে ঢুকে পড়ল। দাঁড়িয়ে দাঁড়িয়ে চারদিক দেখল।
দেখলো সামনের উঠোনটা বাড়ির এক পাশ দিয়ে খানিকটা দেখা যাচ্ছে। সেখানে বালি জমে উঁচু হয়ে উঠেছে। সেই বালি এদিকেও যেন ঢালু হয়ে নেমে এসেছে। গোগল বারান্দার দিকে তাকালো, কেউ নেই। ও আস্তে আস্তে খালি পায়ে বারান্দায় উঠল। ডাইনে বায়ে তাকিয়ে দেখলো বাঁদিকে দরজাটা খোলা। লোকটা কি ভিতরে আছে ভূতের সঙ্গে? গোগলের বিশ্বাস হয় না। ও আস্তে আস্তে খোলা দরজার কাছে গেল। অন্য সব জানলা দরজা বন্ধ, ঘরটা অন্ধকারের মতো দেখাচ্ছে। গোগল ঘরের মধ্যে ঢুকলো। ঢুকে ডান দিকে আর একটা খোলা দরজা দিয়ে পাশের ঘরটা আবছা মতো দেখতে পেল। মনে হলো সে ঘরে খাটের ওপর কেউ শুয়ে আছে। সেই লোকটা নাকি? একটুখানি তাকিয়ে থাকার পরে গোগলের মনে হলো খাটের ওপর মায়ের মতো কোনো এক মহিলা চিত হয়ে শুয়ে আছেন। তৎক্ষণাৎ ওর মনে হলো পরের ঘরে ঢোকা ঠিক হয়নি। ও তাড়াতাড়ি বেরিয়ে এলো। উঠোনে নেমে পাঁচিলের সুড়ঙ্গের দিকে যাবার সময়ই পিছনের দরজাটা খুলে গেল। চশমা পরা সেই লোকটা। গোগলকে দেখেই লোকটা মুখটা যেন কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। ধমক টমক দিল না, গোগলের দিকে তেড়ে ছুটে এলো। গোগল সেটা বুঝতে পেরেই সুড়ঙ্গের ভেতর দিয়ে গলে দৌড় দিল। লোকটাও সুড়ঙ্গ দিয়ে গলে তাড়া করলো। গোগলের বুকটা ভীষণ ডিপ ডিপ করছে। লোকটার সেই ভয়ঙ্কর মুখটা মনে করে ও প্রাণপণে দৌড় দিল, কিন্তু কিসের সঙ্গে হোঁচট খেয়ে বালির ওপর ছিটকে পড়ল। আর ঠিক সেই সময়ে সামনে এসে পড়ল একদল গরিব কাঠকুড়ানি মেয়ে। গোগল বালি থেকে উঠবার আগেই পিছন ফিরে দেখল লোকটা একটু দূরেই থমকে দাঁড়িয়ে পড়েছে। কাঠকুড়ানির দলটা অবাক হয়ে একবার গোগলকে দেখছে আর লোকটাকে। লোকটার জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে গোগলের যেন নিঃশ্বাস আটকে গেল। ও আবার বাড়ির দিকে দৌড়ে গেল। বাড়ির কাছাকাছি আসবার আগেই গৌরাঙ্গের সঙ্গেও দেখা হয়ে গেল। সে দোকান থেকে কিছু কিনে নিয়ে ফিরছিল। জিজ্ঞেস করলো, কি হয়েছে দাদাভাই, এত দৌড়ে কোথা থেকে আসছো? গোগল দাঁড়িয়ে পড়ে পিছন ফিরে দেখলো না, লোকটা আর আসছে না। হাঁপাতে হাঁপাতে বলল, জানো গৌরাঙ্গ দাদা, ওই ছাই রং বাড়িটায় যে থাকে সে আমাকে তাড়া করেছিল। গৌরাঙ্গ বলল, কেন? আমি পাঁচিলের ভাঙা গর্ত দিয়ে বাড়ির মধ্যে ঢুকেছিলাম তাই। গৌরাঙ্গ একটু ভেবে বলল, তুমি ছেলে মানুষ, ভাঙা পাঁচিল দিয়ে ঢুকেছো বলে ভদ্রলোক তোমাকে তাড়া করলেন? গোগল বলল, হ্যাঁ, খুব রেগে গেছে, মুখটা সাংঘাতিক দেখাচ্ছিল। তাই নাকি? গৌরাঙ্গ বলল, আচ্ছা খোঁজ নিয়ে দেখবো তো কে এসেছেন ও বাড়িতে। কিন্তু তোমার গায়ে এত বালি কেন? গোগল বলল, হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। গৌরাঙ্গ তাড়াতাড়ি জামা প্যান্ট থেকে বালি ঝেড়ে দিল। গোগল বলল, আমি ঘরের মধ্যেও ঢুকেছিলাম, দেখলাম আমার মায়ের মতো কে খাটে শুয়ে আছেন। গৌরাঙ্গ হেসে বলল, তুমি ঘরের মধ্যেই ঢুকেছিলে? সেই জন্যই বোধহয় ভদ্রলোক রেগে গেছেন। চলো, তুমি এখন বাড়ি চলো। গোগল বাড়ির ভিতর দিকে ঢুকে দেখল বাবা মা তখনও ঘুমোচ্ছেন। তাদের ঘুম ভাঙবার পরে গোগল যখন ঘটনাটা বলল তখন বাবা একটু বিরক্ত হয়ে বললেন, কেন তুমি পরের বাড়িতে ঢুকতে গেছো? এটা খুব অন্যায়, আর কখনো যাবে না। গোগল বলল, লোকটাকে দেখে আমার কেমন কেমন লাগছিল বলেই তো গেছিলাম। আমি কি এমনি এমনি কারোর বাড়ি যাই? মা ধমক দিয়ে বললেন, এমনিই হোক আর তেমনিই হোক, তুমি অচেনা লোকের বাড়ি কখনো যাবে না। গোগলকে মেনে নিতে হলো। এটা ঠিক, অচেনা লোকের বাড়ি যেতে নেই, ভাঙা পাঁচিলের ভিতর দিয়েও না। পরের দিন সকালবেলা জলখাবার খেতে দেওয়ার সময় গৌরাঙ্গ হাসতে হাসতে বলল, দাদা ভাই, তুমি যে দেখছি দিনে দুপুরে জেগে স্বপ্ন দেখো। আমি আজ ভোরে সেই ছাই রঙের বাড়ির ভেতর গেছিলাম। সামনের দরজা ভেতর থেকে বন্ধ, পিছনের দরজা তালা মারা। গোগল অবাক হয়ে বলল, সেই লোকটা চলে গেছে? গৌরাঙ্গ বলল, চলে যাবে কি, কেউ ছিলই না তো বাড়িতে। আমিও তোমার মতো পাঁচিলের ভাঙা গর্ত দিয়ে ঢুকেছিলাম, দেখলাম ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখলাম পুরো বাড়িটা খা খা করছে, কোনো মানুষের চিহ্নই নেই। গোগল আরও অবাক হয়ে বলল, সেই খাটে কেউ শুয়েছিল না? গৌরাঙ্গ বলল, খাটে বিছানা নেই, পুরনো ধুলো পড়ে নোংরা জমে আছে, ওখানে কয়েক বছর কেউ ঢোকেইনি। গোগল বাবা মায়ের দিকে তাকালো।
বাবা পাউরুটি চিবোতে চিবোতে হেসে বললেন, গোগলের মনে মনে অনেক কিছু দেখতে পায়। গোগল বলল, সত্যি বলছি বাবা, আমি দেখেছি। মা বললেন, বেশ করেছো, সত্যি সত্যি হয়তো ভূতই দেখেছো। তুমি আর ওখানে যেও না, ওখানে এখন দুধটা খেয়ে নাও। গোগলের মনটা খুব খারাপ হয়ে গেল। এরকম ভুলও কি কেউ করতে পারে? সবই কি ভুতুরে ব্যাপার? লোকটা আর সেই খাটে শুয়ে থাকা মহিলাও ভূত? গোগলকে ভূতে তাড়া করেছিল? গোগল চুপচাপ নিজের মনে খেয়ে নিল। খাবার পরেও সমুদ্রের চান করতে যাবার দেরি ছিল। গোগল প্রায় ছুটতে ছুটতে সেই ছাই রঙের বাড়ির দিকে গিয়ে দাঁড়ালো। সামনের দরজাটা ঠেলে দেখলো ভেতর থেকে বন্ধ। ও ছুটে পিছন দিকে গেল। সত্যি সত্যি দরজার কড়ায় মস্ত বড় একটা তালা ঝুলছে। গোগল তখন আর একদিনে ঘুরে সেই ভাঙা সুড়ঙ্গের সামনে গেল, কিন্তু এখনও ওর ভয় করছে সেই লোকটার কথা ভেবে। মনে হচ্ছে এখনই হয়তো লোকটাকে, টকটকে লাল চোখওয়ালা রাগী লোকটা সামনে এসে দাঁড়াবে। আর গৌরাঙ্গ দাদা বলে কিনা কোনো লোকই এখানে ছিল না। দেখাই যাক। গোগলের ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। এদিক ওদিক দেখে বারান্দায় উঠল। সত্যি দরজাটা খোলা রয়েছে, ভিতরটা সেই রকমই অন্ধকার। গোগল পা টিপে টিপে ঢুকলো, তাকালো ডান পাশের দরজার দিকে। খাটটা দেখা যাচ্ছে, কিন্তু সত্যি সেখানে কেউ শুয়ে নেই। আশ্চর্য তো, চলে গেল নাকি? গোগলের আস্তে আস্তে পাশের ঘরটায় গেল। অন্ধকার হালকা। খাটে সত্যি বিছানা পাতা নেই। এক পাশে একটা বন্ধ আলমারি, আর এক পাশে টেবিল চেয়ারও রয়েছে। গোগল কি সত্যি তাহলে ভূত দেখেছিল? ঘরটাকে ঘুরে দেখতে গিয়ে হঠাৎ ওর খালি পায়ে নিচের যেন কিছু বিঁধে গেল। গোগল নিচু হয়ে দেখলো, চকচকে ছোট্ট জিনিসটা হাতে নিয়ে দেখলো ইঞ্জেকশন। ইঞ্জেকশনের কাঁচের শিশির কাটা মুখ। ওটা ওর পায়ের তলায় কেটে যায়নি, বাট যেতে পারত। ও সেটা ঘরের কোণে ছুঁড়ে দিল। আর তখনই ওর মাথায় কাছে কিসের ঝাপটা লাগতেই চমকে উঠল। দেখলো একটা চামচিকে উঠছে। ও তাড়াতাড়ি বেরিয়ে গেল। ভাবলো লোকটা কি তার বউকে নিয়ে কাল রাত্রে চলে গিয়েছে? তাছাড়া আর কিই বা হতে পারে? এই সব ভাবতে ভাবতে গোগল বাড়ির সামনের বারান্দা সমান উঁচু বালির উঠোনে এসে পড়ল। সেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। পাঁচিলটা মাত্র 2 হাত উঁচু। কেবল দরজার কাছে বালি খানিকটা সরিয়ে ঢোকার রাস্তা করা আছে। গোগল পাঁচিলের দিকে এগোতে গেল। ওর চোখে পড়ল বালির বুকে সোনার মতো কি যেন চিকচিক করছে। ও নিচু হয়ে তুলতে গেল, কিন্তু সেটা উঠল না। মনে হচ্ছে একটা সোনালি রঙের শাড়ির পাড়ের মতো বালির নিচে থেকে উঠে এসেছে। গোগল বালি সরিয়ে সরিয়ে সেটা তুলতে চাইল, কিন্তু কত সরাবে? বালি যতই সরায় সোনালি পাড়টার শেষ আর পাওয়া যায় না। গোগল রোদে থেমে উঠল। এখনো বালিও বেশ তেতে উঠেছে, অথচ গোগলের কৌতূহল বেড়ে যাচ্ছে। সোনালি পাড়টার শেষ দেখতে চায়, কিন্তু 2 হাত দিয়ে বালি সরিয়ে ওর হাত ব্যথা হয়ে গেল। তবু সোনালি পাড়ের থই আর খুঁজে পাওয়া গেল না। এ সময় গোগল চমকে উঠে দেখল ওর সামনে একটা মানুষের ছায়া। ও মুখ তুলে দেখল এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, আর গোগলের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। গোগল সেই লোকটা ভেবে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এর চেহারা একবারে অন্যরকম। বাবার থেকেও কম বয়স, অনেকটা গোগলের পিস্তুত দাদা টিপুদার মতো। মুখটা মিষ্টি, সুন্দর চেহারা, ট্রাউজার আর শার্ট পরা। তবু গোগলের মনে একটু ভয় হলো। ও উঠে দাঁড়ালো। ভদ্রলোক বললেন, কি হলো, উঠলে কেন? কষ্ট হচ্ছে? তাহলে আমিও তোমার সঙ্গে হাত লাগাতে পারি। গোগল ভাবছেন, ইনি কে, কখন কোথা দিয়ে এলেন? ভদ্রলোক বলে উঠলেন, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো আমি কে, কোথা থেকে এলাম, তাই না? গোগল অবাক হয়ে দাঁড়ালো। উনি হেসে বললেন, বুঝেছি, আমার নাম অশোক ঠাকুর। আমিও বোধহয় তোমারই মতোই এ বাড়িতে কিছু খুঁজতে ঢুকেছি। আমার মনে হয়
তোমার আর আমার মধ্যে একটা মিল আছে, আর আমি যা খুঁজছি সেটাও বোধহয় তুমিই বের করে দেবে। তোমার নাম কি? গোগোল। বাহ, সুন্দর নাম। একজন বিখ্যাত রাশিয়ান লেখকের নামও ছিল গোগোল, বোধহয় নিকোলাই গোগোল। গোগোল বলল, হ্যাঁ আমি জানি। অশোক ঠাকুর বললেন, জানো গোগোল, তুমি এই যে বালির নিচে সোনালি পাড়ের শেষ খুঁজছো, আমার মনে হয় সেই শেষে একটা ভয়ঙ্কর কিছু লুকানো আছে। আমিও তোমার সঙ্গে হাত লাগাবো। তার আগে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে খুব রোদ, চলো আমরা ওই বারান্দায় ছাওয়ায় যাই। আকাশ ঠাকুর লোকটিকে গোগোলের মন্দ লাগছে না, একটু অদ্ভুত আর মজার লোক বলেই মনে হচ্ছে। ও বলল, চলুন। গোগোলের ওর সঙ্গে বারান্দায় ছাওয়ায় গেল। অশোক ঠাকুর জিজ্ঞেস করলেন, আচ্ছা গোগোল, বলো তো তুমি এ বাড়িতে কেন এসেছো? গোগোল যা দেখছে, যা ওর মনে হচ্ছে সব কথাই বলল। শুনতে শুনতে অশোক ঠাকুরের চোখ দুটো চকচক করে উঠল। বললেন, তুমি ঠিক বলেছ, লোকটা ফর্সা, লম্বা, চওড়া, চশমা চোখে। গোগোল বলল, আমার খুব ভালো মনে আছে। অশোক ঠাকুর জিজ্ঞেস করলেন, ঘরের মধ্যে তুমি একজন মহিলাকে শোয়া দেখেছিলে? গোগোল বলল, হ্যাঁ, কাল দুপুরে আমি দেখেছি, কিন্তু গৌরাঙ্গ দাদা বলেছে আমি নাকি ভুল দেখেছি, কেউই ছিল না। গৌরাঙ্গ দাদাকে আমাদের কাজকর্ম করে। আর কি যেন বলছিলে তুমি? তোমার পায়ে বিঁধে গেছিল ইঞ্জেকশনের শিশির ভাঙা কাঁচের মুখ, সেটা এখন কোথায়? আমি ঘরের কোণে ছুঁড়ে ফেলেছি। অশোক ঠাকুর মাথা ঝাঁকিয়ে বললেন, সেটা আমরা খুঁজে বার করলে ঠিকই পাবো। হয়তো ঘরের মধ্যে আর কিছু পাওয়া যেতে পারে। গোগোল অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি? অশোক ঠাকুর বললেন, তা বলতে পারি না। চলো এখন দেখি বালি খুঁড়ে সোনালি পাড়ের শেষে কি আছে। এবার আর গোগোলকে বিশেষ হাত লাগাতে হলো না। অশোক ঠাকুর নিজেই দুহাতে তাড়াতাড়ি বালি সরাতে লাগলেন। প্রায় দুহাতের মতো বালি তুলে সরাবার পরে গোগোল দেখলো একটা নীল রঙের শাড়ি দেখা যাচ্ছে। সেটা একটু সরাতেই মনে হলো মানুষের গায়ের চামড়া দেখা গেল। অশোক ঠাকুর বালি সরানো থামিয়ে বলে উঠলেন, ব্যাস, আর দরকার নেই, পাওয়া গেছে। গোগোল জিজ্ঞেস করলো, কি? অশোক ঠাকুর তাড়াতাড়ি আবার বালি চাপা দিয়ে বললেন, সেই ভয়ঙ্কর জিনিসটা, এটা আমি তোমাকে পরে বলবো। কিন্তু গোগোল, তুমি ছাড়া এই জিনিস খুঁজে পেতে আমার কষ্ট হতো। তুমি নিজেই জানো না তুমি কত বড় কাজ করেছো। এখনই আমাদের পুলিশকে ডাকা দরকার। গোগোল ভয় পেয়ে বলল, পুলিশ? অশোক ঠাকুর বললেন, হ্যাঁ পুলিশ। তোমার ভয় পাওয়ার কিছু নেই, বরং সব কথা শুনে পুলিশ তোমাকে মাথায় করে নাচবে। চলো আমরা বেরিয়ে পড়ি। আমার হোটেলটার কাছেই, সেখান থেকে থানায় ফোন করে দেবো। গোগোল বললে, আমিও আপনার সঙ্গে যাব। গোগোল মনে এখন বেশ উত্তেজনা লাগছে। ও ব্যাপারটা ঠিক ধরতে পারছে না। অশোক ঠাকুরের হোটেলটা সত্যিই খুব কাছে আর বেশ বড়। উনি সেখান থেকে থানায় ফোন করে ইংরাজিতে কথা বললেন। খানিকক্ষণ কথা বলে ফোন ছেড়ে দিয়ে বললেন, চলো গোগোল, আমরা তাড়াতাড়ি আবার সেই জায়গাতে যাই। তা না হলে আমাদের বাড়ির তলার জিনিসটা কেউ চুরি করে নিয়ে যেতে পারে। গোগোল অবাক হয়ে বলল, তাই নাকি? অশোক ঠাকুর বললেন, হ্যাঁ। বলে তিনি প্রায় দৌড়তে লাগলেন। গোগোলও দৌড় দিল। বাড়িটার পিছন দিকে গিয়ে দেখা গেল সেই মস্ত বড় তালাটা খোলা। অশোক ঠাকুর চিৎকার করে উঠলেন, সর্বনাশ, জিনিসটা বোধহয় চুরিই হয়ে গেছে। ওর পিছন পিছন গোগোল ছুটল। সামনের বালি ঢোকা উঠানে দেখা গেল সেই জায়গায় বালি খোঁড়া। অশোক ঠাকুর চিৎকার করে উঠলেন, সর্বনাশ, জিনিসটা বোধহয় চুরিই হয়ে গেল। ওর পিছন পিছন গোগোল ছুটল। সামনের বালি ঢোকা উঠানে এসে দেখা গেল সেই বালি খোঁড়া। অশোক ঠাকুর হুমড়ি খেয়ে পড়লেন আর খুশি গলায় চিৎকার করে উঠলেন, পারেনি, চুরি করতে পারেনি, আমরা খুব সময় মতো এসে গেছি। চোরা বালি খুঁড়তেই আরম্ভ করেছিল আর একটু সময় পেলেই চুরি করে নিয়ে যেত। অশোক ঠাকুরের কথা শেষ হতে না হতেই গ্রুম করে শব্দ, আর গোগোলের চোখের সামনে দিয়ে একটা ছোট্ট আগুনের ঝিলিক সরে গেল। অশোক ঠাকুর তৎক্ষণাৎ গোগোলকে ধরে বালির ওপর শুয়ে পড়ল। শুয়ে পড়ে গেল, গোগোল, আমাদের দিকে কেউ গুলি ছুটছে। গোগোল তো ভয়ে ভয়ে আধমরা
আর দুটো গুলির শব্দ হলো, আর গোগলের মাথার ওপর দিয়ে শোঁ শোঁ করে ছুটে চলে গেল। তারপরেই গাড়ির আওয়াজ ভেসে এলো। গাড়ির আওয়াজটা এদিকে আসতেই মনে হলো অশোক ঠাকুর বললেন, বোধহয় পুলিশ এসে পড়েছে, লোকটা পালাবে, আর গুলি ছুটতে পারবে না। গোগল শুয়ে শুয়েই জিজ্ঞেস করলো, কোন লোকটা? সেই লোকটা যে বালির নিচে জিনিসটা চুরি করতে এসেছিল। গাড়ির শব্দটা এবার দরজার কাছে এসে থামলো। ভিতরে অনেকগুলো পায়ের শব্দও ছুটে এলো। গোগল মাথা তুলে দেখল বন্দুকধারী পুলিশ আর রিভলভার হাতে একজন অফিসার। অশোক ঠাকুর লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, এসে গেছেন? খুনি আমাদের গুলি করে মারবার চেষ্টা করেছিল, সে আশপাশেই লুকিয়েছে। অফিসার তখনই হুকুম দিলেন, আশপাশে কারোকে খুঁজে পাওয়া যায় কি না দেখো। অশোক ঠাকুর অফিসারকে ইংরেজিতে বললেন, এখানে বালির নিচেই ডেড বডি আছে, খুঁজে বের করুন। অফিসার কয়েকজনকে বালি খুঁড়তে হুকুম দিলেন। গোগল অবাক হয়ে ভাবছে, খুনি আবার কোথা থেকে এলো? বালির নিচে ডেড বডি মানে মরা মানুষ বা কোথা থেকে এলো? সেপাইরা যখন বালি খুঁড়ছে, অশোক ঠাকুর তখন গোগলকে দেখিয়ে ইংরাজিতে অফিসারকে কি যেন বলছিলেন। অফিসার অবাক হয়ে গোগলের দিকে বারে বারে দেখছিলেন। তারপর তিনি হঠাৎ গোগলকে বুকের কাছে টেনে একবারে কোলে তুলে নিল আর বললেন, বাহ, তুমি তো ভীষণ সাহসী ছিলে, তোমাকে পুরস্কার দেওয়া উচিত। ইতিমধ্যে বাড়িটার উঠোনে বাইরের লোকজনরা আসতে আরম্ভ করেছে। গোগলের বাবা মা গৌরাঙ্গ দাদাও এসে পড়েছে। গোগল মাকে দেখেই অফিসারের কোল থেকে নেমে মায়ের কাছে ছুটে গেল। মা বলে উঠলেন, কি হয়েছে গোগল? গোগল বলল, আমি কিছু জানি না মা, কে একটা লোক আমাকে গুলি করে নাকি মারতে চেয়েছিল। মা গোগলকে জড়িয়ে ধরে বললেন, সর্বনাশ, কেন? অশোক ঠাকুর গোগলের বাবা মায়ের কাছে এগিয়ে এসে বললেন, গোগল আপনার ছেলে? বাহ, আপনারা শুনে খুশি হবেন, গোগল এক ভয়ঙ্কর খুনের ব্যাপার আবিষ্কার করেছে। ওর জন্যই ডেড বডি পাওয়া গেছে, খুনিও ধরা পড়বে। এই দেখুন, সেই ডেড বডি তুলেছে। দেখা গেল একজন মহিলার মৃতদেহ বালির নিচ থেকে তোলা হয়েছে। গোয়েন্দার আর গোগলের মনে পড়ে গেল খাটের ওপর শোয়া সেই মহিলাকে। গোগলের মা বলে উঠেছিলেন, আমি এখান থেকে গোগলকে নিয়ে যাচ্ছি। অশোক ঠাকুর বললেন, হ্যাঁ, এসব দৃশ্য না দেখাই ভালো, ওকে নিয়ে চলে গেল। বলে তিনি গোগলের গাল টিপে দিয়ে বললেন, তুমি যাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। গোগল মায়ের সঙ্গে বাড়ি চলে গেল। বাবা তখন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলেন। বিকালবেলা অশোক ঠাকুরের গোগলদের বাড়িতে এলেন। বাবা খুব খুশি হয়ে তাকে ডেকে বসালেন। গোগল দুপুরে খাবার সময়ই বাবার কাছে শুনেছে অশোক ঠাকুর একজন বড় ডিটেকটিভ। উনি পুলিশের চাকরি করেন না, উনি লোকের কথায় অপরাধীদের সন্ধান করেন। বিকেলে এসে বললেন, এখন আমি গোগলের সঙ্গে একটু গল্প করব, আপনাদের সঙ্গে না। বাবা মা হেসে বললেন, করুন। অশোক ঠাকুর বললেন, গোগলকে বুঝিয়ে বলে দিলেন। গোগল ফর্সা, লম্বা, চওড়া, চশমা চোখে যে লোকটাকে দেখেছিল, সে লোকটা তার বউকে মেরে বালির তলায় চাপা দিয়ে রেখেছিল। লোকটার নাম অমৃতলাল পাঞ্জাবি। লোকটা শিক্ষিত, কিন্তু শয়তান আর নিষ্ঠুর। সে হাতে পেলে গোগলকেও মেরে ফেলতে পারত। অশোক ঠাকুর আরও বললেন, মানুষের জীবনের কথা তুমি আরও ভালো বুঝতে পারবে। এখন তোমার এইসব নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। যারা এভাবে মানুষকে মারে তারা এক ধরনের অসুস্থ উন্মাদ, তারা যা খুশি করতে পারে। তোমার মনে যে এরকম কৌতূহল দেখছি, তাতে তোমার খুব সাবধানে থাকা উচিত। তুমি ঠিকই ধরেছিলে, লোকটার ভাবভঙ্গি মোটেই ভালো ছিল না। তুমি সেটা ধরতে পেরেছিলে বলেই সব কিছু ধরা পড়ে গেল। গোগল জিজ্ঞেস করলো, সেই লোকটা কোথায় গেল? অশোক ঠাকুর বললেন, ধরা পড়েছে। পুরী থেকে কটক যাওয়ার পথে মোটর গাড়িতে ধরা পড়েছে। সে ভেবেছিল কটক থেকে রাত্রে ট্রেন ধরে কলকাতায় পালিয়ে যাবে। গোগল জিজ্ঞেস করলো, কেন সে বউকে মারল? অশোক ঠাকুর বললেন, ওই যে বললাম, যেসব তুমি বড় হয়ে বুঝবে, এখন বুঝবে না। তবে তোমাকে বলি, তুমি যে ইঞ্জেকশনের কাছের টুকরো দেখেছিলে, তারপরে যে ভেবে মহিলাকে মারা হয়েছিল, সেটা তোমার না শোনাই ভালো। তবে তোমার
দ্বারাও প্রমাণ হলো অপরাধ কখনো চাপা থাকে না। তারপরে সেই ঘটনাটা পুরীর সমুদ্রের ধারে সকলের মধ্যে জানাজানি হয়ে গেল, আর সবাই গোগলকে চিনে ফেলল। সবাই গোগলকে আঙুল দেখিয়ে বলে, ওই যে গোগল, ওর জন্যেই খুনিটা ধরা পড়েছে। গোগল লজ্জা পেয়ে যায়, আর গোগলের মা খালি বলেন, আর তোমাকে আমি কখনো একলা ছাড়ছি না, কোনোদিন তুমি একটা সর্বনাশ ঘটিয়ে ছাড়বে। গোগল মায়ের দিকে তাকিয়ে মিটিমিটি হাসে, আর সমুদ্রেও যেন উল্লাসে হেসে ফেটে পড়তে থাকে। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ পুরো গল্পটাতে আমার সঙ্গে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শুনতে অবশ্যই অধ্যায় অডিও স্টোরি চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি কোনো নতুন গল্প আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ধন্যবাদ।